আমি নীলোফার চৌধুরী মনি, ছাত্রদল কবে থেকে করি আমার মনে নাই। আপনি আমেরিকাকে প্রশ্ন করেন না, আপনি আমার দেশের আর 10টা দলকে প্রশ্ন করেন না। আপনি ছাত্রলীগের নেত্রী কখনো, কেন্দ্রীয় সভাপতি কখনো একটা মেয়েকে দেখবেন আগামী 20 বছরে? জাকাতের টাকা দিয়ে A to Z জামাত চলেন। এটা নিকৃষ্টতম একটি অপবাদ। আমার মনে হয় আপনি ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট নিয়ে কিছু বোঝেন না। দল কখনো কাউকে ব্যবহার করবে না, দল প্রচারণা চালাবে, কেউ তার সাথে এসে তার জন্য প্রচারণা করবে। না, এই প্রশ্নটা আসতো না যদি হচ্ছে নারী নেতৃত্ব থাকতো। না, অবশ্যই আমি আসছি। নারী নেতৃত্ব নাই এই কথাটা ভুল। নারী নেতৃত্ব শুধু নাই না, আছে না, একটি স্বতন্ত্র বিভাগ হিসেবেই একেবারে ওয়ার্ড থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত এটি একটি স্বতন্ত্র বিভাগ হিসেবে কাজ করে এবং এটি প্রত্যেকটা জায়গায়, আমি প্রফেশনাল হিসেবে প্রফেশনাল উইংয়ে কাজ করেছি, এই জন্য হয়তো আমাকে অনেকে রাজনৈতিক উইংয়ে কাজ করতে দেখেন নাই। এবং নারীরা বিভিন্ন জায়গায় কথা বলেছেন, সেই ফেলানীর হত্যাকাণ্ড থেকে শুরু করে প্রেস ক্লাবের দাঁড়ানো থেকে শুরু করে সব জায়গায় আমরা কাজ করেছি। এখন আমি আপনাকে আবার বলছি, নির্বাচনের অংশগ্রহণের যে ব্যাপারটা, এটা হচ্ছে নারীর রাজনৈতিক ক্ষমতায়নের 1/3, কিন্তু বাকি দুইটাকে এনশিওর করার কি আমাকে চিন্তা করতে হবে না? আমি তো অবশ্যই সেটা নিয়ে প্রশ্ন করার স্বাধীনতা রাখি। চট্টগ্রামের যে ঘটনাটা বলছিলেন সেখানে অনেক বড় একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল এবং এটাতে কেন্দ্র থেকে পরে তাদেরকে সাবধান করা হয়। কিন্তু এটার বিপরীতে আপনি অন্য কোথাও দেখেন যে কারো ব্যাপারে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? আজকে পর্যন্ত আপনি যদি আমার নাম দিয়ে সার্চ করেন তাহলে দেখবেন আমরা এগুলোকে গায়ে লাগাই না, কারণ পাবলিক লাইফের একটা পেমেন্ট আছে, তাই না? কিন্তু ঘটনাটা কিন্তু এটা না যে এটা শুধু একপাক্ষিক। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে নারীকে নিরাপদ পরিবেশ দিচ্ছি কিনা এবং নারীর জন্য এই পরিবেশটা নারী বান্ধব কিনা, এটা এনশিওর না করে আমরা কি করছি? আমরা নির্বাচনের সময় নারীকে রুট থেকে উঠে আসতে দিচ্ছি না, কিন্তু আমরা নির্বাচনের সময় কোনো এক অদৃশ্য কারণে আমরা এমন কিছু নারীকে সিলেক্ট করছি তার রাজনীতিতে অংশগ্রহণের ইতিহাস নাই, তার হয়তো পরিবার কিংবা তার পয়সা, যে কোনো একটা কারণে তাকে সিলেক্ট করে বসায় দিচ্ছি। জামাত এইভাবে সিলেকশন করতে চাইনি দেখে আমরা চেয়েছি একটা কিছুদিন একটা অর্গ্যানিক সিস্টেম আসুক, তারপরে আমাদের কিছু লিডারশিপ উঠে আসুক এবং আমরা তাদেরকে সামনে এগিয়ে দিতে চাই। এখানে তো আমাদের কখনো কোনো দ্বিমত ছিল না। সব দলেই ফেলের সংখ্যা আছে, পাশের সংখ্যাও আছে। তাহলে যদি পুরুষের জন্য ফেলটা ফেল হয়, নারীর জন্য কেন ফেলটা ফেল হবে না? ফেলও করতে পারে, পাশও করতে পারে। লাইক আমার দলে আপনার 10টা নারীকে মনোনয়ন দিয়েছে, 6টা নারী পাশ করেছে। তো আপনি পুরুষের রেশিও অনুযায়ী যদি ধরেন তাহলে তো একদম খারাপ করে নাই নারীরা, পুরুষও তো ফেল করেছে। তো এই জায়গাটায় আমার কথা হচ্ছে যে ডাবল স্ট্যান্ডার্ড কথা, আমার যদি লেখাপড়া থাকে সত্যিকার অর্থে হৃদয়ের ভেতর থেকে যদি পড়ালেখা আসে, তাহলে আমি যা বলবো তা করবো না, আর যা করবো তা বলবো না। এটা কেমন কথা? আমি নিজে শুনেছি যে আমাদের দল নারীকে ট্রফি হিসেবে ব্যবহার করতে চায় না। আমরা এই জন্য আসিনি। ট্রফির ঘটনাটা আমরাও তো দেখেছি, যিনি এই কথাটা বললেন উনি নিজেই ট্রফি হয়ে গেলেন। না আপা, এটা ভুল ব্যাখ্যা হচ্ছে। উনি আমি শব্দের কথাই বলছি, আমি সুন্দর করে এটাই বললাম। যিনি ট্রফির কথা বললেন নারীদেরকে ছোট করে, যে অন্য দলগুলো নারীদেরকে ট্রফি হিসেবে ব্যবহার করে, কিভাবে করে? আমি নীলোফার চৌধুরী মনি, ছাত্রদল কবে থেকে করি আমার মনে নাই। আমি ছাত্রদলের জামালপুরের পদে ছিলাম, জেলার পদে, ঢাকা ইউনিভার্সিটির বিভিন্ন পদে ছিলাম। ঢাকা ইউনিভার্সিটির পর থেকে ছাত্র দলের সেন্ট্রালের 3 টার্ম ছিলাম। ছাত্র দলের সেন্ট্রাল থেকে আমি মহিলা দলে 3 টার্ম 4 টার্ম ছিলাম। মহিলা দলের সেন্ট্রাল থেকে আমি বিএনপির সেন্ট্রালে 3-4 টার্ম আছি, 3 টার্ম সম্ভবত আছি। এই যে আমার জার্নিটা, এটা কি আপনি কি ট্রফি হিসেবে ইউজ করবেন? মনিয়াপা তার যে রাজনৈতিক ক্যারিয়ারের কথা বলেছেন, এখানে মনিয়াপা না, ধরেন অন্য যে কেউ একজন, তিনি কি মনোনয়ন পেয়েছেন সরাসরি নির্বাচনে? কিন্তু বিএনপির পক্ষ থেকে তো আরো 10 জনকে দেওয়া হয়েছে, তাদের মধ্যে কয়জনের আবার মতন এরকম বর্ণাঢ্য পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে বলেন তো? আমি শুধু এইটাকে চ্যালেঞ্জ করেছি, কারণ আমি জানি 3 জন ছাড়া বাকি প্রত্যেকে এসেছেন পারিবারিক পরিচয়ে। আমি ওই জায়গাটাকে চ্যালেঞ্জ করেছি। আমার কথাটা শুধু জামাতে ইসলামের জন্য ছিল না, এটা নারীর জন্য একটা প্রশ্ন, যে নারী
অর্গ্যানিক্যালি লিডারশিপ হয়ে যেখান থেকে উঠে এসেছে, আমাদের দলের তো নারীর পলিটিক্যাল অংশগ্রহণ অনেক কম, আপনাদের তো অনেক বেশি। এবং আমি যাদের সাথেই মিশি তারা ছাত্রদল করে আসছেন, যারা সংরক্ষিত আসনে অনেক অনেক প্রতিনিধিত্ব আছেন। আপা সুন্দর করে বলছিলেন মানুষের তো অভাব নাই, কেন অমুকের বউকে দিতে হবে, কেন অমুকের কন্যাকে দিতে হবে, যার কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড নাই, সে কোনোদিন কোনো মিটিং মিছিলে যায় নাই, কিন্তু হয় তার পরিচয় পারিবারিক পরিচয় অথবা তার পয়সা, এই কারণে তাকে মনোনয়ন দেওয়া হয়েছে সরাসরি নির্বাচনের জন্য। আমি এই জায়গাটাকে চ্যালেঞ্জ করতে চেয়েছি, দ্যাটস ইট। আর আপনি আরেকটা যেটা বলছিলেন, এটা অনেক দলের কোনো একটা ইন্টারনাল পলিসি থাকতে পারে। আমার মনে হয় সেটা বাংলাদেশের জন্য এখন বড় প্রশ্ন না। বড় প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের পলিটিক্যাল হোল অ্যাজ আ হোল যদি আমি সিনারিওটা দেখি, সেখানে নারী সিদ্ধান্ত গ্রহণে কতটুকু যেতে পারছেন। আমি আপনাকে প্রমাণ দিই যে এটা যে আসলে দলের ভেতরের একটা পলিসি। কারণ আপনি দেখেছেন 91 থেকে 96 যখন জামাত জোট করেছে, জোটের প্রধান কে ছিলেন? একজন নারী। সেখানে তো কোনো সমস্যা ছিল না। এটা কেবলই একটা দলের পলিসি, এবং আমার মনে হয় এইটা নিয়ে আলোচনার দরকার নাই। যেরকম আমরা বিএনপির অনেকগুলো পলিসি নিয়ে কথা বলি না, আমাদেরকে হয়তো বলতে বাধ্য হয়, তাই না? এটা প্রত্যেকটা দলেরই থাকতে পারে না। বিএনপির কোন পলিসি নিয়ে কথা, মানে এটি কিন্তু একটি রাজনৈতিক বড় কোয়েশ্চেন। মানে আপনার জামাতে ইসলাম যেই রাজনৈতিক জোটে দীর্ঘ সময় ধরে ছিল, সেই জোটের প্রধান ছিলেন হচ্ছে একজন নারী, মরহুম বেগম খালেদা জিয়া। সেই নারী নেতৃত্ব মেনে নিতে পারলে তার নিজ দলের ক্ষেত্রে রাজনৈতিক দলের প্রধান হিসেবে নারী নেতৃত্ব মেনে নেওয়া যাবে না কেন? আমার আসলে যে সময়টা দরকার, আমি জানি না আপনি আমাকে দিবেন কিনা, আমি আপনাকে একটু সংক্ষেপে বলার চেষ্টা করি। একটা বিষয় হচ্ছে, যেমন ধরেন কোনো একটা ডেঞ্জারাস জায়গায় আমি চিন্তা করছি যে আমি আমার সাথে একজন আছে, আমি তাকে দিব না, আমি একটু আগে যাই, দেখি এখানে কোনো ডেঞ্জার আছে কিনা। এটার বিষয়কে আমি তাকে বঞ্চিত করছি। এখন এটার অনেকে অনেক ব্যাখ্যা দিবেন, কিন্তু আপনাকে আমার দলের ব্যাপারে কথা বলতে হলে আমার সিদ্ধান্তটা এবং আমার সিদ্ধান্তের পেছনে যে কারণটা সেটা বিশ্বাস করতে হবে। আমার ব্যাপারে আমি অনেক সময় এটা টেলিভিশনে দেখি যে জামাতের কেউ নাই, বাকিরা নিয়ে বসে জামাতের পলিসি নিয়ে কথা বলছে, আলোচনা হচ্ছে। আমি মানে আমার কাজ কিন্তু প্রশ্ন করা, মানে আমাকে কিন্তু আপনার দল করতে হবে না, মানে এই প্রশ্ন করার জন্য আমি যে ব্যাখ্যাটা দিব সেটাকে যদি আপনি বলেন না না ওনার মনে আসলে অন্য কিছু, এটার জায়গায় আমি যেতে চাই না, কারণ এরপরে আর কিছু থাকে না। একটা লাইন বলতে পারি, সেটা হচ্ছে কিছু কিছু জিনিস আছে সেটা দলের মধ্যে থাকে না। আমরা আপনার দলের পলিসি নিয়ে কথা বলি না, কিন্তু যখন নারী এবং পুরুষ, এটা কিন্তু দলের আর পলিসি না, এটা একটা যাদেরকে নিয়ে রাজনীতি, পৃথিবী শুদ্ধ একই জিনিস, যাদেরকে নিয়ে রাজনীতি, সেই পার্সেন্টেজের জায়গাটা, এটা কিন্তু পলিসির কথা বলে না। সরি, থ্যাংক ইউ। এবং জামাতের যেটা কেন্দ্রীয় শুরা, যারা সকল ডিসিশনগুলো নিয়ে থাকেন, সেখানে 41% নারী, এবং এইভাবে প্রত্যেকটা জায়গায় ডিসিশন মেকিং টেবিলগুলোতে নারীর অংশগ্রহণ আছে আনুপাতিক হারে, জনসংখ্যার আনুপাতিক হারে আছে, জনশক্তির আনুপাতিক হারে আছে। এটাকে নিয়ে তো কেউ আমার কাছে কখনো জানতে চায় না। ওই একটা জায়গায় একটা সমস্যা, এটা নিয়ে বারবার জিজ্ঞেস করব আর বলবো না ওনারা ঠিকটা বলছে না আমাকে। বিষয়টা হচ্ছে, আপনাকে আমি একটা প্রশ্ন করি, আমেরিকার প্রেসিডেন্ট অথবা আমেরিকার সামরিক বাহিনীর প্রধান কোনো মেয়ে হতে বাধা নেই, কিন্তু হয়েছে এ পর্যন্ত কখনো? কিন্তু বাধা তো নেই, বাধা নাই, এটা হচ্ছে কথা। ওরা স্বীকার করে না। সাংবিধানিকভাবে তো কোনো বাধা নেই, রাষ্ট্রীয়ভাবে তো কোনো বাধা নেই। জামাতেরও সাংবিধানিকভাবে বাধা নাই, সংবিধানে কোথাও লেখা নাই, ফাইন্ড ইট আউট। কিন্তু তার মানে যোগ্য নেতৃত্ব পেলে জামাতের নেতৃত্বেও একজন নারী আসতে পারে, অসুবিধা নাই। কিন্তু এখানে অনেকগুলো ফাংশনাল বিষয় আছে। একজন যিনি কেন্দ্রীয় নেতৃত্বে থাকেন, তাকে যেভাবে দায়িত্ব পালন করতে হয় 24/7, তাকে হয়তো সারা দেশে সফর করতে হয়। আরেকজন দক্ষ পুরুষ থাকার পরে হয়তো নারী সেকেন্ড ইন কমান্ডে থাকছেন, ওইখানে যাচ্ছেন না। এটা তো সংবিধানে কোথাও লেখা নাই। তাহলে আপনি আমেরিকাকে প্রশ্ন করেন না, আপনি আমার দেশের আর 10টা দলকে প্রশ্ন করেন না, আপনি ছাত্রলীগের নেত্রী কখনো, কেন্দ্রীয় সভাপতি কখনো একটা মেয়েকে দেখবেন আগামী 20 বছরে কিংবা গত 25 বছরে? কখনো দেখেন না। আমি যে কথা বলি, আমি না শুধু, আমার মতো আরো অনেকেই এই যে ফটো কার্ড বলে, যে একটা লাইন 3টা শব্দ 4টা শব্দ দিয়ে একটা লাইনটা দিয়ে সারাদিন চালিয়ে দেয় না। এটা কিন্তু স্টার নিউজের আগে এবং পরে যে কথাগুলো, সেগুলো কিন্তু বলে না। তারা তাদের এই বটবাহিনীরা তারা তাদের প্রয়োজনে করে। আমি আপনাকে বলি, আমি সেই দিন যিনি জামাতের ছিল আমার সাথে খুব বাজেভাবে বলছিল যে বিএনপি চাঁদাবাজ, বিএনপি হাওয়া ভবন, বিএনপি এই সেই অনেক কিছু বলছিল। তো বলার একটা পর্যায়ে আমি বলেছিলাম যে চাঁদাবাজ অবশ্যই শাস্তিযোগ্য অপরাধ,
শাস্তি, কিন্তু শাস্তিটা যখন মানুষের হয়ে যায়, শাস্তি পাওয়ার পরে তখন তো তার ওই জায়গাটাই সে পরিষ্কার থাকে। আপনি শাস্তি ভোগ করেছেন, লাইক আপনি একটা চরম অপরাধ করেছেন, আপনি 10 বছর জেল খেটেছেন, তারপরে তো আর আপনি শাস্তির মধ্যে পড়েন না। বাট আপনারা যারা এই যে জাকাতের টাকা দিয়ে A to Z জামাত চলেন, জাকাতের টাকা দিয়ে, জাকাত কাদের জন্য? ইসলাম 5টা স্তম্ভের একটা স্তম্ভ হচ্ছে জাকাত। হ্যাঁ, সেই জাকাতটা হচ্ছে ধনীদের টাকা গরিবরা ব্যবহার করবে, এটা গরিবের অধিকার, এটা কিন্তু দয়া না, দান না, এটা অধিকার। কিন্তু ধনীর টাকা যদি ধনী ব্যবহার করে, ধনীর টাকা যদি রাজনীতিতে ব্যবহার হয়, ওটা কিন্তু গরিবদের জন্য, রাজনীতির জন্য না জাকাতটা। কিন্তু এই যে আমি স্পষ্ট বলেছি যে আপনারা বিভিন্ন মানুষের চাকরি থেকে 5%, ব্যবসা থেকে 5% মাসে, নট বছরে, এই যে নেন বাধ্যতামূলক, এটাকে কি বলে? এই টাকাটা আপনারা ব্যবহার করেন, বিভিন্ন ব্যাংক বানান, হাসপাতাল বানান, বিভিন্ন পরিবহন বানান, বিভিন্ন কিছু বানান আপনারা নিজেরা খান। আপনাদের একদম খোদ আমির থেকে শুরু করে, আপনাদের যে কোনো গাড়ির তেল থেকে শুরু করে, গাড়ি থেকে শুরু করে সব কিছুতে ব্যবহার হয়। এটা কি ভালো কিছু? আপনি ধনী মানুষ, আপনি জাকাতের আপনার উপর ফরজ, বাট আপনি নিজেই যদি জাকাত খান, আপনারা দিবেন কারে? তো এই যে মানুষের কাছ থেকে যে নিচ্ছেন, আমি তার একটা প্রমাণ দেই যে আপনার মাসুদ নিজে বলেছে, আমি এই কথা বলেছি, আমি দেখেছি তার ফেসবুকে সে পোস্ট দিয়েছে। মাসুদ নিজেই একখানে বলেছেন যে 5,000 টাকা চাইলে পাওয়া যায় না, অথচ বউ অসুস্থ, হাসপাতালে 2 লাখ টাকা খরচ করে। এটা কিন্তু আমার কথা নয়, সব জায়গায় এরকম অনেক কথা আছে। তো তারা বাধ্যতামূলক এই টাকাগুলো মানুষের কাছ থেকে নিয়ে বাধ্যতামূলক তারা অন্যায়ভাবে অনেক কিছু এটা অন্যায়, কারণ টাকাটা অন্যায়। জামাতের কর্মীরা যদি জামাতকে স্বইচ্ছায় এই চাঁদা দেয়, তাহলে অন্য রাজনৈতিক দলের সমস্যা কেন হবে? অন্য রাজনীতির সমস্যা নাই, এইখানেই তো কথাটা। কারণ এইখানে আপনি এটার কোনো আইন নাই, এইখানে কোনো আইন নাই যে জাকাতের টাকা গরিব না খায়, ধনী খাইলে আর 5 বছরের জেল হবে। কিন্তু যারা ধর্মের রাজনীতি করে, ধর্মের তো একটা আইন আছে, কার জন্য প্রযোজ্য, কার জন্য প্রযোজ্য না, কার জন্য হালাল, কার জন্য হালাল না। আমি সেই কথাটা বলার চেষ্টা করেছি এবং সেটার সঙ্গে বলেছি যে চাঁদাবাজ, তারা যে বলছে চাঁদাবাজ যদি শাস্তিযোগ্য অপরাধের শাস্তি ভোগ করে, আর যারা টানা জাকাত খাচ্ছে ধনী মানুষ হয়ে, একদম আমির উমরা হয়ে, একদম নায়েবে কি সেক্রেটারি জেনারেল হয়ে, তারা যখন খাচ্ছে এবং তাদের দল চলছে জাকাতের উপর, এটা আপনি টাকা দিবেন, আপনি এটা কি টাকা? কেউ কি নিজে থেকে টাকা দেয়? এগুলো জাকাতের টাকা। যে আপনার বক্তব্যের আপনার ব্যাখ্যাটি পরিষ্কার আমরা বুঝে হয়েছে। মার্জিয়া মমতাজ, আপনি কিছু বলতে চান এই বিষয়ে? আমার কাছে এই বিষয়টা খুবই দুঃখজনক এবং আমার মনে হলো যে এটা নিকৃষ্টতম একটি অপবাদ। সম্ভবত এটার উৎসে হচ্ছে, সম্ভবত আপা এই ব্যাপারটা জানেন না। আমি আপনার মাধ্যমে যারা আমাদেরকে শুনছেন, আমরা আর 2 মিনিট সময় পাবো, তাদেরকে জানাচ্ছি যে জাকাতের ম্যানেজমেন্টটা জাকাত কালেকশন করে এবং জাকাতের যে 8টি খাত আছে সেটা ছাড়া 1টি পয়সা কোথাও ব্যবহার করা হয় না। আমি আমার বাবা মাকে সবসময় দেখেছি এবং আমরা যেখানে সংগঠন করি সেখানে ইউনিট থেকে, থানা থেকে জাকাতের ব্যাগটাই আলাদা থাকে। জাকাত আমরা কালেকশন করি এবং সেটা জায়গা মতো পৌঁছে দেই এবং আমি গ্যারান্টি দিয়ে আপনাকে বলতে পারবো 100% গ্যারান্টি, যেটা এটা ছাড়া আর কোথাও ব্যবহার হয় না। তাহলে জামাত চলে কি দিয়ে? কর্মীদের পয়সা দিয়ে। একটা জায়গায় চাঁদা না পেয়ে দোকানদারকে, দোকান থেকে ব্যবসায়ীকে বের করে এনে পাথর দিয়ে মেরে তার মাথা ফাটিয়ে সেইখানে মেরে ফেলা হলো। একটা ফৌজদারি অপরাধ শুধু না, নিকৃষ্ট ধরনের ফৌজদারি অপরাধ। সেটাকে আপনি তুলনা করছেন একটা দলের কর্মীরা স্বেচ্ছায় পয়সা দিয়ে তার দল চালাচ্ছে এটার সাথে। আমার মনে হয় আপনি ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট নিয়ে কিছু বোঝেন না, আমার মনে হয়। আমি আবার ওই কথাটা নিয়ে বলছি না, আমি বলছি জামাতের ফিনান্সিয়াল সিস্টেম নিয়ে আর একটু জানা দরকার, তারপরে মন্তব্য করা দরকার। আমি যখন আপনাকে ফ্লোর দিব, আপনি আবার এই কথার উত্তর দিবেন। এই অনুষ্ঠান